শিক্ষার্থীরা, কবিতার প্রথম ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আশা করি সবাই তোমরা খাতা কলম নিয়ে বসেছ। খাতা কলম ছাড়া আসলে পড়াশোনা তেমন হয় না, তো আশা করি সবাই একটা খাতা এবং একটা কলম নিয়ে বসবে যেন তোমরা প্রয়োজনীয় নোটগুলো টুকে রাখতে পারো। যদিও আমি তোমাদেরকে একটা নোট দিয়ে দেব, তাও নিজেদের নোটটাই বেশি এফেক্টিভ হয়। তো আজকে আমরা যেই কবিতাটা নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে টু মাদার্স রিমেম্বার্ড। দেখো, আমি চাই না তোমাদেরকে খুব বেশি রিজিড ওয়েতে পড়াতে বা খুব ফর্মালি পড়াতে। তো আমি তোমাদের সাথে আলোচনা যেটা করব খুব ইনফর্মালি করব। আমার কথা বলা ইনফর্মাল থাকবে এবং আমার এক্সাম্পলগুলো ইনফর্মাল থাকবে। তোমরা যারা সহজে বুঝতে চাও তাদের জন্য ইজি হবে, আর যারা একটু জাজমেন্টাল টাইপ বা যারা চাও যে মানে খুব বেশি কঠিনভাবে বুঝবে বা খুব ফর্মাল একটা ওয়েদার বা খুব ফর্মাল একটা এনভায়রনমেন্ট মেনটেন করব, এটা আসলে হবে না। তো তোমরা যারা শুধু একদম ইনফর্মালি বুঝতে চাও তারা থাকতে পারো, আর বাকিদের আসলে না দেখলেও হবে বা জাজমেন্টাল হলে না দেখলেও হবে। দেখো, টু মাদার্স রিমেম্বার্ড, আমরা কবিতায় চলে আসি। টু মাদার্স রিমেম্বার্ড, তাহলে আমরা কবিতার নাম দেখে বুঝতে পারতেছি টু টু মানে দুই, মাদার্স মানে মা, রিমেম্বার্ড মানে স্মরণীয় বা স্মরণ করা হয়। দুইটা মায়ের কথা মনে পড়ে। এই কবিতাটা লিখেছিলেন জোয়ান স্নো ডানকানসন। কে লিখেছিলেন? জোয়ান স্নো ডানকানসন। তাদের নামগুলো এত অদ্ভুত দেখো। তো কবির নামটা পড়লে প্রথমে আমার মনে হচ্ছে এটা হয়তো কোনো পুরুষ লিখেছেন, আসলে না। তো আমরা কবি সম্পর্কে একটু জেনে নিই। যদিও কবি সম্পর্কে জানা তোমাদের জন্য একটুও গুরুত্বপূর্ণ না, এটা কখনোই 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 পরীক্ষায় আসবে না যে কবি পরিচিতি লিখো বা কবিতার সম্পর্কে কবি সম্পর্কে একটু লিখো। তো আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করব, যেহেতু তিনি কবিতাটা লিখেছেন এবং কবিতাটা খুব বেশি সুন্দর, খুব বেশি সুন্দর একটা কবিতা। আমাদের সবারই মা আছে, আমরা জানি। আমরা মানুষ, আমরা যত খারাপই হই না কেন, আমরা কিন্তু আমাদের মায়েদেরকে ভালোবাসি, এবং আমাদের মাও যদি খারাপ হয় তখন আমরা মাকে ভালোবাসি। আর মায়ের ক্ষেত্রে আমরা কখনো জাজ করতে পারি না মা ভালো না খারাপ, আমরা সবাই সবার মাকে খুব বেশি ভালোবাসি। তো এই কবিতাটা আমার পছন্দের কবিতা। তো তোমাদের বইয়ে অনেকগুলো কবিতাই আছে, কিন্তু আমি এটা দিয়ে শুরু করেছি কারণ এটা মা রিলেটেড। তো এটা লিখেছেন জোয়ান স্নো ডানকানসন। তিনি ইউএসএতে জন্মগ্রহণ করেছিলেন খুব আগে, অনেক আগে, 1930 সালের দিকে। তো তারপরে তিনি ব্রিটিশ বা ইংল্যান্ডে মুভ করে, ওখানে পড়াশোনা করে, তারপর জার্নালিজম করে। তারপর তিনি প্রথমে এই যে কার্ড লিখে, ধরো এখন তো আমরা গ্রিটিংস কার্ড বা স্টেটাস দিয়েই দিই বা এসএমএসে লিখে দিই। তো তিনি প্রথমে গ্রিটিংস কার্ড লিখার কাজ করতেন। তো গ্রিটিং কার্ডস লেখা থেকে এক সময় তিনি যখন পড়াশোনা শেষ করলেন, ইংরেজি নিয়েই পড়াশোনা করেছেন সাধারণত। তো পড়াশোনা শেষে তিনি জার্নালিজম করেছেন, তারপর কমিউনিটি রাইটিং, আরও অনেক, মানে উনি অনেক প্রমিনেন্ট কাজ করেছেন বা একটা সোসাইটির প্রধান ছিলেন। তো তার অনেকগুলো কাজই পাবলিশড হয়েছে। প্রথম দিকে তার লেখাগুলো ছিল একটু হিউমার রিলেটেড, মানে একটু কৌতুক টাইপের, কিন্তু পরে পরে ধীরে 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 একটু লেখার ধারায় চেঞ্জ আসছে। আর তার সবচেয়ে যে ফেমাস কাজ আছে সেটাই টু মাদার্স রিমেম্বার্ড। এটাই তার সবচেয়ে ফেমাস যে কাজ বা যেটা সবচেয়ে বেশি পরিচিত হয়েছে সেই কাজটা। আমরা এখন একটু কবিতায় চলে যাব। বন্ধুরা, আমরা কবিতা বললেই ভাবি হয়তো এটা কোনো ছন্দ সম্পর্কে বলেছে, যে লাইনের শেষে মিল থাকবে তারে নারে খারে যারে। তো কবিতা কিন্তু শুধুই ছন্দ তা না। হ্যাঁ, ছন্দ দিয়ে কবিতা হয়, আবার ছন্দ ছাড়াও কবিতা হয়। কবিতার মুখ্য বিষয় কিন্তু এই ছন্দ না। আমরা মনে করি কবিতা শুধু ছন্দ বা পড়লেই হবে, এই জন্য কবিতাটা বুঝতে পারি না। আমরা যদি কবিতার ব্যাকগ্রাউন্ড বা সবগুলো কবিতায় কী করে একটা স্টোরি বা কোনো একটা বিষয়বস্তু নিয়ে কথা বলতে চেষ্টা করে, একটু ছন্দের মাধ্যমে বলার চেষ্টা করে, আমরা যদি ওই ব্যাকগ্রাউন্ডটা বা পেছনের ঘটনাটা জানতে পারি, আমাদের কাছে এটা মনে রাখা খুব সহজ হয়। টু মাদার্স রিমেম্বারেরও একটা ব্যাকগ্রাউন্ড আছে বা ঘটনা আছে। এখানে কবি দুইটা মায়ের তুলনা করেছেন। দুইটা মায়ের মধ্যে একটা তার পুরাতন মা এবং একটা তার নতুন মা। কিন্তু আমরা শেষ পর্যন্ত দেখতে পাই আসলে দুইটা মা একজনকেই বোঝানো হয়েছে। একটা মা বোঝানো হয়েছে কবির মায়ের যৌবনকাল বা সে যখন ইয়াং ছিল তখন তার শরীরের গঠন কেমন ছিল, তখন সে কি কি করত, কিভাবে ওই কবিকে ইন্সপায়ার করত, কিভাবে তার কেরিয়ারে হেল্প করত বা কিভাবে তাকে সাহায্য করত, ইন্সপিরেশন দিত। এবং অন্য যে মায়ের কথা বলা হয়েছে সেটা তার একই মা যখন ধীরে ধীরে বয়স বাড়ার সাথে সাথে বৃদ্ধ হয়ে গেল। এই বৃদ্ধ হওয়ার পর তার মা কেমন, অবশ্যই ইয়াং অবস্থায় যেমন ছিল তেমন না, তার মধ্যে অনেক চেঞ্জেস এসছে।
তার শরীর ঝুলে গেছে, তার চামড়া ঝুলে গেছে, সে আগের মতো কাজ করতে পারতেছে না, সে ইলিউশন করতেছে বা হচ্ছে ডিলিউশনাল অনেক কথাবার্তা বলতেছে। এই দুইটা তুলনাই সেই কবির বা কবিতার মাধ্যমে ফুটে উঠেছে। সেকেন্ড মাদার হচ্ছে এই যে বয়স্ক মা। আমরা যদি ফার্স্ট মাদার আর সেকেন্ড মাদারের কিছু তুলনা করি তখনই বুঝে যাব। যেমন সেকেন্ড মাদার কি বলে, সেম উমেন বাট নাও ওল্ড অ্যান্ড ফরগেটফুল, মানে আগের মা ভুলে যেত না কিন্তু এখনের মা ঠিকই ভুলে যাচ্ছে। সাফার্স ফ্রম মেমোরি লস, মানে ডেমেনশিয়া। তো ডেমেনশিয়া হচ্ছে এমন একটা রোগ যার মাধ্যমে ওই যে মানুষ ভুলে যায়, বা বয়স হলে কিন্তু আসলেই মানুষ সব ভুলে যায়। জেন্টাল, ডিপেন্ডেন্ট, চাইল্ড লাইক, তার মানে হচ্ছে এক সময় সে ডিপেন্ডেন্ট ছিল না, সে স্বাধীন ছিল, সে তার বাচ্চা কাচ্চার দেখাশোনা করতো, কিন্তু এখন সে ডিপেন্ডেন্ট হয়ে গেছে বা হচ্ছে ওই বাচ্চাদের উপর ডিপেন্ডেন্ট হয়ে গেছে। তো এই যে পার্থক্যগুলো, এই পার্থক্যের মাধ্যমেই কবি কী করলো, দুইটা মায়ের তুলনা করলো বা দুইটা মাকে ডিফার করলো। বলল কি যে আমার তো দুইটা মাকেই স্মরণ করতেছি বা হচ্ছে এই কবিতার মাধ্যমে দুইটা মাকেই তুলে ধরতেছি, কিন্তু আলটিমেটলি কিন্তু দুইটা মা না, আলটিমেটলি একটা মাকেই বোঝানো হয়েছে। তার দুইটা বয়সকাল, একটা হচ্ছে ওল্ডার এজ আর একটা হচ্ছে ইয়াঙ্গার এজ, এই দুইটা বয়সের তুলনা। বন্ধুরা, আমরা কবিতার ব্যাকগ্রাউন্ডটা জেনে নিলাম যে এখানে দুইটা মায়ের তুলনা করা হবে, আসলে দুইটা মা বলতে একজনকেই বোঝানো হবে। এখন আমরা একটু কবিতার অর্থ সহ পড়ে নেব, তারপর এটার ব্যাখ্যায় চলে যাব। তো প্রথমেই দেখো, আমি হচ্ছে এই কবিতার শুরুতে একটা শব্দ লিখেছি যেটা হচ্ছে স্ট্যানজা, STANZA। আসলে স্ট্যানজা বলতে কি বোঝায়? স্ট্যানজা বলতে বোঝায় হচ্ছে অংশ। আমরা যেমন রচনায় এক একটা ভাগকে বলি প্যারা, ঠিক কবিতায় সেই ভাগটাকে আর প্যারা বলা যায় না, সেটাকে বলা হয় স্ট্যানজা। এই কবিতার প্রথম স্ট্যানজায় লাইন আছে 4টি। দেখো, আমি লাইনগুলো পড়ে শোনাচ্ছি। I had two mothers I claim, two different people yet with the same name। মানে কি, আমার দুইটা মা আছে, দুইটা মা আমি ক্লেম করি বা হচ্ছে আমি দাবি করি, দুইটা ভিন্ন মানুষ কিন্তু তাদের নাম একই। দেখো, এখানে কিন্তু একটা প্যারাডক্স ইউজ করছে। প্যারাডক্স মানে হচ্ছে যেটা দুইটা কন্ট্রাস্টিং আইডিয়া, বাট হচ্ছে মানে হচ্ছে দুইটা বিপরীত আইডিয়া, কিন্তু তার একটা স্পেশাল মিনিং থাকবে বা ডিপ মিনিং থাকবে, সেটাকে বলা হয় প্যারাডক্স। তো এখানে প্যারাডক্স ইউজ করার মাধ্যমে বলছে আমার দুইটা মা আছে, দুইটা মা আমি ক্লেম করি, তাদের দেহ ভিন্ন বা হচ্ছে তারা দুইটা ভিন্ন মানুষ কিন্তু তাদের নামটা কি একই। তারপরের লাইনে বলতেছে টু সেপারেট ওমেন ডিভার্স বাই ডিজাইন বাট আই লাভ দেম বোথ বিকজ দে ওয়ার মাইন। এর মানে হচ্ছে দুইজন ভিন্ন ডিজাইনের মানুষ, একদম দুইজন পৃথক মানুষ, ব্যতিক্রম মানুষ, কিন্তু আমি তাদের দুইজনকেই ভালোবাসতাম কারণ তারা দুইজনই কি ছিল, আমার মা ছিল। আমরা পরের স্ট্যানজায় চলে যাই। পরে বলছে দ্য ফার্স্ট ওয়াজ দ্য মাদার হু ক্যারিড মি হিয়ার, গেভ বার্থ অ্যান্ড নার্চার্ড অ্যান্ড লঞ্চড মাই ক্যারিয়ার। প্রথম যে মা তার কথা এখন বলতেছে, সে বলতেছে কি, প্রথম মা ছিল সেই মা যে আমাকে এই পর্যন্ত এনেছে, আমাকে জন্ম দিয়েছে, আমাকে লালন পালন করেছে এবং আমার কেরিয়ার লঞ্চ করেছে বা হচ্ছে কেরিয়ারের একটা জায়গায় পৌঁছে দিয়েছে। শি ওয়াজ দ্য ওয়ান হুজ ফিচার আই বিয়ার, মানে সে এই মানুষ বা হচ্ছে আমার মা ওই মানুষ যার ফিচারগুলো, মানে ফিচার বলতে কি বোঝায়, যে আকার আকৃতি, চেহারার রং, ধরন, শরীরের রং, আকার আকৃতি সব হচ্ছে সে কি তার মা থেকে পেয়েছে। কমপ্লিট উইথ দ্য ফেসিয়াল এক্সপ্রেশন আই ওয়ার, ইভেন তার যে ফেসিয়াল এক্সপ্রেশন সেটাও কি মায়ের মতো। এখন স্ট্যানজা 3, she gave her love which follows me yet along with examples in life that she said। এর মানে হলো, মানে আমার যে মা সে হচ্ছে আমাকে যে ভালোবাসাটা দিয়েছে এটা এখনও আমাকে ফলো করে, মানে এখনও আমি রিমেম্বার করি যে আমার মা আমাকে কতটা ভালোবাসতো। এবং মায়েরা সন্তানদেরকে যে সকল আদর্শ শিখায়, কবির মাও কবিকে এমন আদর্শ শিখিয়েছে বা হচ্ছে ভালো জিনিস শিখিয়েছে যেটা কি করে সে এখনও বা হচ্ছে ওইটাকে আদর্শ মেনে চলে। মানে হচ্ছে
সেই যেই এক্সাম্পলগুলো দিয়েছে যে তুমি বড় হবা, আমাদের সবার মাই কিন্তু দেয় তুমি বড় হবা বা হচ্ছে তুমি এই কাজ করবা না, বা কখনো কখনো আমরা ভুল করলে আমাদের মায়েরা শাসন করে, তো ওগুলো কবি এখনও মেনে চলে। অ্যাজ আই গট ওল্ডার শি সামহাউ ইয়াঙ্গার গ্রিউ অ্যান্ড উই উড লাভ অ্যাজ জাস্ট মাদার্স অ্যান্ড ডটার্স টু। মানে হচ্ছে আমি যত বড় হতে থাকলাম, মানে হচ্ছে কবি যত বড় হতে থাকলো তার মা কি হলো, তত যুবতী হলো। আর আমরা জানি যুবতী বা হচ্ছে যুবক বয়সে মানুষ সবচেয়ে বেশি সুন্দর থাকে। তো কবি বলল কি, কবি যত ছোট থেকে বড় হলো তার মা তত যুবতী হলো, এবং তার মা হচ্ছে কি দিন দিন আরও সুন্দর হতে থাকলো। আর মায়ের বা হচ্ছে কি বলে, মায়ের সাথে মেয়েদের যে একটা মেলবন্ধন থাকে বা হচ্ছে একটা ফ্রেন্ডশিপ থাকে, তার মায়ের সাথেও তার কি একটা ফ্রেন্ডলিনেস বা হচ্ছে ফ্রেন্ডশিপ ছিল। বাট দেন কেম দ্য টাইম দ্যাট হার মাইন্ড ক্লাউডেড সো। এটা খুবই একটা ইম্পর্ট্যান্ট লাইন, তোমরা একটু খেয়াল করো। বাট দেন কেম দ্য টাইম মানে তখন সেই সময়টা আসলো, দ্যাট হার মাইন্ড ক্লাউডেড সো। মাইন্ড ক্লাউডেড সো মানে কি, মন মেঘাচ্ছন্ন হলো, মানে একটা সময় আসলে যখন আমার মায়ের মন মেঘাচ্ছন্ন হলো। এখন মেঘাচ্ছন্ন বলতে কি বোঝায়? এটার মানে হচ্ছে এই যে আমরা এই ভিডিও শুরুতে একটা ওয়ার্ড শুনেছিলাম না, যে ডিমেনশিয়া। ডিমেনশিয়া এমন একটা রোগ যে যখন হচ্ছে মানুষ যার হয় সে কী করে সব কিছু ভুলে যেতে থাকে, আশেপাশে সব ভুলে যেতে থাকে, ইভেন আত্মীয় স্বজন, ছেলে মেয়ে, স্বামী, সবাইকেই ভুলে যেতে থাকে। তো ওই কবির মায়ের হচ্ছে ডিমেনশিয়া ছিল, তো ওটাকেই সে এখানে তুলে আনছে এবং বলতেছে কি যে আমার মায়ের একটা সময় আসলো যখন সে সব ভুলে যেতে থাকলো। অ্যান্ড আই সেন্সড দ্যাট দ্য মাদার আই নিউ উড সুন গো। মানে সে যখন দেখলো কি তার মা সব ভুলে যাচ্ছে, তো তখন তার মনে হলো কি, আমি তখনই ধারণা করতে পারলাম কি আমার এই মা চলে যাবে। মানে হচ্ছে এই মা কি সব ভুলে যাবে, মানে সে আর ইয়াং থাকবে না, সুন্দর থাকবে না, সে ডিপেন্ডেন্ট হয়ে যাবে। কারণ সে ভুলে গেলে কিভাবে নিজের কাজ নিজে করবে, তখন সে আর এনার্জেটিক অ্যাক্টিভ থাকবে না, তখন সে ওই মেয়ের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাবে। So quickly she changed and turned into the other, a stranger dressed in the clothes of my mother. এর মানে হচ্ছে কি দেখো, সো কুইকলি খুব দ্রুত, she changed সে বদলে গেল, and turned into the other এবং পরিণত হলো the other। এখানে the other বলতে কি বুঝিয়েছে, মানে পরে যে মায়ের কথা বলবে সেটাতে, মানে হচ্ছে ওল্ড মা বা হচ্ছে তার যে দ্বিতীয় মা, দ্য আদার, দ্বিতীয় মাতে পরিণত হয়ে গেল। এ স্ট্রেঞ্জার একজন আগন্তুক বা হচ্ছে অপরিচিত মানুষ, ড্রেসড ইন দ্য ক্লোথস অফ মাই মাদার, যে শুধু কি আমার মায়ের ড্রেসগুলাই পরে আছে, সে আমার মা না। মানে সে বুঝাতে চাচ্ছে কি, আমার আগের মা রোগ হওয়ার আগে বা ডিমেনশিয়া হওয়ার আগে আমার মা যেমন ছিল, ডিমেনশিয়া হওয়ার পর আমার মা আর তেমন নাই, সে সম্পূর্ণ বদলায় গেছে। শুধু তার কাপড়গুলোই, মানে সে আগে যা কাপড় পরতো এখনও সেই কাপড় পরে। এই জন্য বলছে কি, একটা স্ট্রেঞ্জার জাস্ট আমার মায়ের কাপড় পরতেছে, আমার মায়ের কোনো গুণাবলী আর তার মধ্যে নাই। তারপর she looked the same at least at arm's length, but now she was the child and I was her strength। মানে লেন্থ স্ট্রেংথ, দেখো she looked the same, তাকে একই রকম দেখা যাইতো, at least at arm's length মানে হচ্ছে কি যে তার হাতটা আগের মতোই লম্বা ছিল। মানে বলছে না যে তাকে আগের মতোই দেখা যাইতো, কিন্তু আসলে সব দিক দিয়ে না, মানে শুধু হাতটাই অতটুকু লম্বা ছিল। বাট নাও শি ওয়াজ দ্য চাইল্ড, মানে তখন তার মা হয়ে গেছিল চাইল্ড। মায়েরা যেমন ছোটোবেলায় বাচ্চাদেরকে সামলায়, তার ডিমেনশিয়া হওয়ার পরে সে এমন বাচ্চাদের মতো হয়ে গেছে, কারণ সে তো সব কিছু মনে রাখতে পারে না। তখন মা হয়ে গেছে মেয়ে আর মেয়ে হয়ে গেছে মা, মানে হচ্ছে ওই কবির কাছে তখন মা হয়ে গেছে মেয়ের মতো, এবং তার একমাত্র শক্তি বা হচ্ছে কবির মায়ের একমাত্র শক্তি ছিল কবি, কারণ সব ভুলে যেত এবং কবিই সামলাইতো, আর কোনো উপায় তো ছিল না। We would come full circle, we women three, my mother, the first, the second, and me. এটা খুব একটা ইম্পর্ট্যান্ট লাইন, তোমাদেরকে একটা তুলে দিয়ে বলতে পারে যে হচ্ছে এটা ব্যাখ্যা করো, এটা দিয়ে কী বুঝাইছে, তোমাকে কিন্তু ব্যাখ্যা করতে হবে। তবে এই লাইনটা একটু ইন্টারেস্টিং, খেয়াল করো। We would come full circle, আমরা একটা সম্পূর্ণ চক্র ঘুরে আসছি, we women three,
মানে আমরা তিনজন ওমেনের মধ্যে জীবনের যে একটা পরিক্রমা, লাইফ সাইকেল, এই কবিতার মূল উপজীব্য হচ্ছে মূল থিম, যেটা যে জীবনের চক্রাকারে যে আবর্তন, যে কখনো তুমি বড় হয়ে যাবা, বড় হওয়ার পর তোমার সন্তান হবে। তুমি যেমন এক সময় তোমার সন্তানকে লালন পালন করছো, একটা সময় তোমার সন্তান বড় হয়ে ঠিক তোমাকেই লালন পালন করতে হবে। আমরা যারা বাংলাদেশে আছি তাদের কাছে এটা খুব কমন। আমরা জানি যে বাচ্চাকালে বাচ্চাদেরকে হচ্ছে মা বাবা পালে, আর বুড়া হয়ে গেলে তখন বাচ্চারা মা বাবাকে পালে। তো এটাই বলছে যে উই ওমেন থ্রি বলতে কি, থ্রি বলতে কিন্তু এখানে তিনজন না, দুইজন। একজন হচ্ছে পুরাতন মা, আরেকজন হচ্ছে নতুন মা। মানে হচ্ছে মা হচ্ছে ইয়াঙ্গার বয়সের মা, আর হচ্ছে বৃদ্ধ মা। এবং 3 নাম্বার ওমেন হচ্ছে লেখক নিজে, যে এক সময় চাইল্ড ছিল, এখন কি হয়ে গেছে, মায়ের দায়িত্ব পালন করতেছে। মাই মাদার দ্য ফার্স্ট, আমার মা হচ্ছে কি, মানে হচ্ছে ইয়াঙ্গার মা, সে একজন। দ্য সেকেন্ড, দ্বিতীয়জন বা দ্বিতীয় মা, যে এখন অসুস্থ। এবং তৃতীয় হচ্ছে কি, আমি। এই তিনজন লেখকের পুরাতন মা এবং লেখকের বর্তমান মা, এই মিলে হচ্ছে তিনজনকে বোঝানো হয়েছে। তোমাকে জিজ্ঞেস করতে পারে এখানে তিনজন বলতে কাদেরকে বোঝানো হয়েছে, কিন্তু আসলে কি তিনজন কিনা, তখন তোমার ব্যাখ্যা করতে হবে যে দুইজনই। তবে এটাকে তিনজন বোঝানো হয়েছে সিচুয়েশনের জন্য, বা হচ্ছে ওই মায়ের অবস্থার যে পরিবর্তন বা লাইফের যে একটা সাইকেল আছে ওইটাকে বোঝানোর জন্য। অ্যান্ড ইফ মাই ওন চিলড্রেন শুড, sorry for the interruption, and if my own children should come to a day when a new mother comes and the old goes away. এখন কবি নিজেরটাই আসলো যে হ্যাঁ, আমার মাকে তো আমি একসময় ইয়াং দেখেছিলাম, কিন্তু এখন তো সে বুড়া হয়ে গেল। তো তার মনে হচ্ছে যে আমারও তো এমন দিন আসবে যখন হচ্ছে আমার ছেলেমেয়েরা বড় হয়ে যাবে, এবং ওই যে অ্যান্ড ইফ মাই ওন চিলড্রেন শুড কাম টু এ ডে, আমার বাচ্চার জন্য বা হচ্ছে সন্তানদের জন্য এমন একটা দিন আসবে, ওয়েন আ নিউ মাদার কামস, যখন একটা নতুন মা আসবে, অ্যান্ড দ্য ওল্ড গোজ অ্যাওয়ে, এবং পুরাতনটা কি হচ্ছে, চলে যাবে। অর্থাৎ কি, মানে মা যৌবনকাল থেকে ধীরে ধীরে বৃদ্ধের দিকে যাবে। যেমন ছিল কি লেখিকার মা বা হচ্ছে কবির মা, ঠিক এমনটা কবির সাথে হবে। I would ask of them nothing that I didn't do. Love both of your mothers as both have loved you. আমি তাদেরকে এমন কিছু বলবো না যেটা আমি করি নাই। আমি তাদেরকে বলবো কি, তোমরা তোমার দুই মাকেই সমান ভালোবাসবে। অর্থাৎ ইয়াং মা যে হচ্ছে এনার্জেটিক ছিল, কাজ করতে পারতো, তোমার দেখাশোনা করতে পারতো, তোমাকে সাপোর্ট করতে পারতো, তোমার আইডিয়ালস করে দিতে পারতো। তো তুমি যে শুধু তাকেই ভালোবাসবা যে বয়স হয়ে গেল, আর বয়স হলে ডিমেনশিয়া সবার মধ্যেই আসে। তো বয়স হয়ে গেলে তোমার মায়ের মধ্যে যে চেঞ্জেস আসবে, এমন না যে তার উপর বিরক্ত হয়ে যাবে, তাকে তুমি বৃদ্ধাশ্রমে দিয়ে দেবা, তাকে তুমি ভালোবাসবা না। তো তুমি হচ্ছে ওইটা করবা না। তুমি অবশ্যই মা যেমনই হোক, যেভাবেই থাকুক, তুমি অবশ্যই মাকে ভালোবাসবা। তো ফ্রেন্ডস, এটাই ছিল কবিতার ব্যাখ্যা এতটুকুতে। তো এখন আমরা হচ্ছে বাকি পার্টগুলোতে চলে যাব। তো আমি ভেবেছিলাম হয়তো তোমাদের জন্য ভিডিওটা ছোট হবে, কিন্তু অলরেডি প্রায় 20 মিনিট হয়ে গেছে। তো আমি হচ্ছে এটাকে পার্ট করে আপলোড করব। এরপরের পার্টে আমরা হচ্ছে লিটারেরি টার্মসগুলো আপলোড করব। এখন আমরা লিটারেরি ডিভাইস বা হচ্ছে লিটারেরি টার্মসগুলো নিয়ে আলোচনা করব। দেখো, সরাসরি প্রশ্নোত্তরে যাওয়ার আগে আমরা যদি এই যে ব্যাখ্যাগুলো পড়লাম, মানে যদিও আমার প্রথম ভিডিও, এই হিসেবে ব্যাখ্যাগুলো খুব স্বতঃস্ফূর্ত না হতে পারে, কিন্তু এই ব্যাখ্যার মাধ্যমে তুমি কিন্তু কবিতাটা বুঝতে পারলে আসলে উপজীব্য বিষয় কী বা হচ্ছে কবিতার মূল কথাগুলো কী, এগুলোই দেখবা তুমি প্রশ্নে উত্তর করতে পারতেছো। এখন আমরা লিটারেরি ডিভাইসেস পড়ব, যার মাধ্যমে তোমার আরও কয়েকটা অ্যান্সার হয়ে যাবে। এখন আসো তোমাদেরকে বোঝাই লিটারেরি ডিভাইস কী। আমরা ভাষাকে সুন্দর করার জন্য কিছু অলংকার ব্যবহার করি। যেমন আমরা কাউকে সাহসী না বলে আমরা বলি যে বাঘের বাচ্চা বা হচ্ছে বাঘের মতো সাহসী। এটা দিয়ে কি কথাটা অন্যরকমভাবে একটা প্রশংসা করা হয়। তো লিটারেরি ডিভাইসের কাজই হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজকে ডিরেক্টলি না বলে অন্যরকমভাবে গুছিয়ে বা হচ্ছে একটু মানে ঝামেলা করে, কখনো কখনো সুন্দর করে, কখনো হচ্ছে ইমফ্যাসিস দিয়ে, কখনো রিপিটেশনের মাধ্যমে এটা কি করা হয় যে ভাষাটাকে সুন্দর করা হয়। তো এগুলোকেই বলা হয় লিটারেরি ডিভাইস। আর কবিতায় লিটারেরি ডিভাইস বা হচ্ছে লিটারেরি টার্ম থাকেই। এখন আমরা দেখব এই কবিতায় কোন কোন লিটারেরি টার্মস ইউজ করা হয়েছে। বন্ধুরা, আমরা প্রথমেই যেই লিটারেরি টার্ম বা ডিভাইসটা নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে প্যারাডক্স।
প্যারাডক্স দেখো আমি নিচে ব্যাখ্যা দিয়ে দিয়েছি, তো ওটা তোমরা পড়ে নিও, আমি আর ওই ইংরেজি পড়ায় যাব না, আমরা সহজেই তোমাদেরকে বুঝাই দিচ্ছি। মানে প্যারাডক্স আগেও একবার বলেছি, প্যারাডক্স এমন একটা টার্ম যেখানে কি করা হয় যে দুইটা কন্ট্রাস্টিং মানে হচ্ছে দুইটা বিপরীত আইডিয়াকে একসাথে রাখা হয় বা একসাথে লেখা হয়, এবং কিন্তু এটাতে একটা ডিপ মিনিং থাকে। নর্মাল না যে নর্মালি খালি বিপরীত শব্দ না, বিপরীত কিন্তু এর মাঝখানে একটা ডিপ মিনিং আছে। যেমন ধরো তোমাদের এখানে অনেক প্যারাডক্স ইউজ করা হয়েছে, আমি লাইনগুলো তুলে দিয়েছি। দেখো প্রথম লাইনে বলেছে আই হ্যাড টু মাদার্স আই ক্লেম, টু ডিফারেন্ট পিপল ইট দ্য সেম নেম। দেখো এই লাইনের মধ্যেই কিন্তু বলছে যে দুইটা মায়ের কথা বলছে, দুইটা মা ডিফারেন্ট কিন্তু নাম সেম। তাহলে এইখানে একটা কন্ট্রাস্টিং বিষয় না যে দুইটা মা আবার নাম সেম হয় কেমনে, এটা কিন্তু একটা ডিপ মিনিং। আমরা জানি এখন যেহেতু কবিতাটা পড়ে আসছি, আমরা কিন্তু জানি যে ডিপ মিনিংটা কী। সেকেন্ড যেটা, টু সেপারেট ওমেন ডিভার্স বাই ডিজাইন বাট আই লাভ দেম বোথ বিকজ দে আর ওয়ার মাইন। মানে সে কি বলছে যে দুইটা তো আর মানে দুইটাই মা আমার, তারা কি বলে যে ডিজাইন ডিফারেন্ট, আমি দুইজনকেই ভালোবাসি, দুইজনই আমার মা, এমনটা কি হয় না। এই প্যারাডক্স ইউজ করছে, প্যারাডক্সের মাধ্যমে সে একটা ডিপ মিনিং বুঝাইছে যে আমার মায়ের দুইটা বয়স, জোয়ানকালে যা ছিল বুড়াকালেও তা, তো তাই বলে যে মানে হচ্ছে আমার কাছে কি বলে যে যে চেঞ্জটা হয়েছে, আমার মা কিন্তু চেঞ্জ হয় না, আমার কাছে জোয়ানকালে যা বুড়াকালেও তা, তো আমি হচ্ছে জুয়ান বুড়া দিয়ে ফ্যাক্ট না, আমি দুইটাকেই ভালোবাসি। So quickly she changed and turned into the other, a stranger dressed in the clothes of my mother. দেখো এখানে আরেকটা প্যারাডক্স, মানে সে অনেক দ্রুত চেঞ্জ হয়ে গেছে এবং অন্য কিছুতে পরিবর্তন হয়ে গেছে, এবং সে হচ্ছে অন্য কেউ বা হচ্ছে একটা অপরিচিত কেউ যে আমার মায়ের হচ্ছে ড্রেস পরে আছে। আসলে অন্য কেউ মায়ের ড্রেস পরে থাকে বা স্ট্রেঞ্জার, মানে সে আমার মাকে অন্য কিছুতে পরিবর্তন হতে পারবে? আসলে পারবে না। কিন্তু এটা কন্ট্রাস্টিং একটা আইডিয়া, আমার মা আবার স্ট্রেঞ্জার হয় কেমনে? না, এখানে বুঝাইছে যে স্ট্রেঞ্জার দিয়ে কি বুঝাইছে, বোঝানো হয়েছে যে সে একটা নতুন ধরনের মহিলায় মানে নতুন বয়সে উপনীত হয়েছে, এই জন্য তার মধ্যে কিছু চেঞ্জেস আসছে, ওই চেঞ্জেস আসার জন্য বা হচ্ছে আনার জন্য তাকে নতুন নতুন লাগে তার কাছে, এই জন্য তাকে স্ট্রেঞ্জার বলছে। এরপর লাইন, ও শি লুক দ্য সেম অ্যাট লিস্ট অ্যাট আর্মস লেংথ বাট নাও শি ওয়াজ দ্য চাইল্ড অ্যান্ড আই ওয়াজ হার স্ট্রেংথ। দেখো এইখানে কিন্তু আরেকটা কন্ট্রাস্টিং, যে তার বয়স বাড়ছে, তাহলে সে বাচ্চা হয় কিভাবে? আমরা জানি কিভাবে বাচ্চা হইলো, বাচ্চা মানে বাচ্চা হলো বলতে তার বয়স কিভাবে কমে গেল বা সে কিভাবে বাচ্চার একটা করে, আমরা জানি যে সে হচ্ছে বয়স তো কমে নাই, সে বাচ্চাদের মতো হয়ে গেছে। তো এটার যে একটা ডিপ মিনিং, ওইটা কিন্তু আমরা কবিতার ব্যাখ্যা পড়ে আসছি, এই জন্য বুঝতে পারতেছি। তো এটাই হচ্ছে প্যারাডক্স, যেখানে কন্ট্রাস্টিং একটা আইডিয়া দিয়ে তোমাকে একটা ডিপ মিনিং প্রকাশ করা হবে। দ্বিতীয় যে টার্মটা পড়বো আমরা, সেটার নাম হচ্ছে রিপিটেশন। রিপিটেশন মানে কি, যে বারবার একটাকে রিপিট করা। এখন 2বারও রিপিট করতে পারে, 3বারও করতে পারে, 4বারও করতে পারে, এটা আসলে ডিপেন্ড করে সিচুয়েশনের উপর। আর রিপিট কেন করা হয়? কোনো কিছুকে বেশি গুরুত্ব দেওয়ার জন্য। ধরো কাউকে যাও বলা আর যাও বলা, তো দুইটার মধ্যে ডিফারেন্স আছে। আর যদি আবারও বলে যাও, তার মানে কি, এটা তাড়াহুড়ো বোঝাচ্ছে বা ইমফেসিস দিয়ে বা একটা প্রেশার বা স্ট্রেস বোঝাচ্ছে। তো এইখানে দেখো, আই হ্যাড টু মাদার্স আই ক্লেম, টু ডিফারেন্ট পিপল ইয়েট দ্য সেম নেম। দেখো আই হ্যাড টু মাদার্স আই ক্লেম, এটা দিলেও কিন্তু সেন্টেন্স পারফেক্ট হতো। তাহলে 2বার কেন টু মাদার্স বলা হয়েছে? এর কারণ হচ্ছে সে কবি তো আমাদের যারা অডিয়েন্স আছে তাদের ফোকাসটা এখানে নিতে যাচ্ছে, আমাদেরকে একটু কনফিউজিং সিচুয়েশনে ফেলতে যাচ্ছে, বা হচ্ছে একটা ইমোশনাল কনফিউজ, তার নিজের যে একটা আত্মপ্রকাশ, আই হ্যাড টু মাদার্স আই ক্লেম, মানে স্ট্রেস দিবে, একটা ইম্পর্টেন্স দিয়ে বোঝাচ্ছে যে আমি বলি 2টা মা। তো রিপিটেশন দিয়ে সবসময় এই যে প্রেশার, স্ট্রেস, ইমফেসাইজ বা হচ্ছে তাড়াহুড়া, এগুলো বোঝানো হয়। 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে ম্যাটাফর। ম্যাটাফর মানে কি, কোনো একটা জিনিসকে অন্য একটা কিছুর সাথে তুলনা করা। যেমন এখানে হার মাইন্ড ক্লাউডেড সো, তার মানে তার হৃদয়কে মেঘাচ্ছন্ন আকাশের সাথে তুলনা করছে। কিন্তু হৃদয় কি মেঘাচ্ছন্ন হতে পারে না। বলছে হার মাইন্ড ক্লাউডেড সো, এটার দিয়ে ওই যে মানে তার ওই অবস্থাটা যে ভুলে যাওয়া, ডিমেনশিয়াকে বোঝানো যায়।
বা হচ্ছে তার মনে যে একটা পরিবর্তন আসছে সেটাকে বোঝানো যায়। এই যে ক্লাউডেড মানে হচ্ছে মনটাকে ক্লাউডেড বা হচ্ছে ক্লাউডেড আকাশের সাথে তুলনা করলো, এই যে কোনো কিছুর সাথে তুলনা করা, এটাই হচ্ছে কি ম্যাটাফর। এখন আসো তুলনার বেলায় সিমিলে আরেকটা টার্মও আছে, তবে মনে রাখবা সিমিলেতে অবশ্যই লাইক আর অ্যাজ থাকবে, ম্যাটাফরে লাইক আর অ্যাজ থাকবে না। আমি এই তোমাদের অনেকগুলো লিটারেরি টার্মস আছে, আশা করি আমি কিছুদিনের মধ্যে এই লিটারেরি টার্মস নিয়ে আরেকটা ভিডিও বানাবো, তোমরা এটা দেখলে লিটারেরি টার্মস ক্লিয়ার হয়ে যাবে তোমাদের কাছে। 3 নাম্বার যে লিটারেরি টার্মসটা সেটার নাম হচ্ছে ইমেজারি। ইমেজারি মানে কি, ধরো তোমার মাথায় একটা ইমেজ তৈরি করা। ইমেজ মানে কি, ধরো আমরা তো যখন কবিতাটা পড়ি তখন তার চোখের সামনে দেখি না, তো তোমাকে যদি এমন বলে যে চারোদিকে বাতাস বইতেছিল, সরিষা ফুলের খেতে ঢেউ খেলে যাচ্ছিল, এর পাশ দিয়ে একটা মানুষ হেঁটে যাচ্ছিল এক বাঁশি বাজাতে বাজাতে, তো তোমার মাথায় কিন্তু অলরেডি একটা চিন্তা চলে আসছে, হলুদ হলুদ রং বা হচ্ছে বাতাস বইতেছে, কেউ বাঁশি বাজায় যাইতেছে। তো তোমাকে এই কবিতা বলার মাধ্যমে যে একটা চিন্তার মধ্যে নেওয়া বা হচ্ছে তোমার মাথায় যে একটা ইমেজ নিয়ে আসা, সেটাই হচ্ছে ইমেজারি। দেখো এখানে বলছে কি, শি ওয়াজ দ্য ওয়ান হুজ ফিচার্স আই বিয়ার কমপ্লিট উইথ দ্য ফেশিয়াল এক্সপ্রেশন আই ওয়ার। তো এটা দিয়ে বুঝাইছে কি, যে সেই মানুষটা তার বিয়ার মানে হচ্ছে তার ফিচার, তার দেখতে কেমন, তার চোখ কেমন ছিল, নাক কেমন ছিল, এগুলোই তো আমি বহন করি, এবং সে যেভাবে এক্সপ্রেশন দিত আমরা এইভাবে এক্সপ্রেশন দিই। তো যারা খুব ডিপলি কবিতাটা পড়ে তারা তখন ভাবা শুরু করে আসলে কবি দেখতে কেমন ছিল বা হচ্ছে কবির মা দেখতে কেমন ছিল। তো এটাই হচ্ছে কি ইমেজারি, যে আমাদের মাথায় একটা চিন্তা আসবে বা আমাদের মাথায় কি একটা ধারণা আসবে, মেবি এরকম ছিল। তো এমন যত সিচুয়েশন আসবে বা হচ্ছে আমি একটু আগে যে সিচুয়েশনটা ব্যাখ্যা করলাম, এমন সবগুলো যখন কবিতা বা গল্পে ব্যবহার করা হয় ওটাই হচ্ছে কি ইমেজারি। আরও কিছু লিটারেরি টার্ম তোমাদের আছে, যেমন ধরো রাইম স্কিম, যে কবিতার ছন্দগুলো মিলানো, এ এ বি বি সি সি, এরপর ধরো টোন, এগুলো সাধারণত তোমাদের লাগে না বা আসে না, তো আসলে তাও আমরা সামনে করিয়ে দেব। তো আমি একটু থিমটা নিয়ে আলোচনা করব। থিমটা হচ্ছে কি, এই কবিতার থিম বা হচ্ছে এই কবিতার বিষয়বস্তু বা হচ্ছে এই কবিতার মূল কথা কী ছিল। মূল কথাটা হচ্ছে কি, দ্য সাইকেল অফ লাইফ। দ্য সাইকেল অফ লাইফ মানে দ্য পোয়েম প্রেজেন্টেড লাইফ এজ এ সার্কেল, মানে হচ্ছে কি এই সাইকেল, যে একদিন আমরা ছোট আছি, তারপর একদিন আমরা বড় হব, তো আমরা আমাদের মায়েরা ছোটোবেলায় আমাদেরকে আদর করছে বা গড়ে তুলছে, আমরা যখন বড় হব তখন আমাদের মায়েদেরকে আদর করব বা বাবা মাকে সেবা করব, আবার একসময় আমরা বৃদ্ধ হব, আমাদের সন্তানেরা বড় হবে, এই যে একভাবে চলতে থাকে। এখানে লাইফের যে সাইকেলটা, ওই সাইকেলটাকে বোঝানো হয়েছে। এছাড়াও কয়েকটা থিম আছে, যেমন ধরো আনকন্ডিশনাল অ্যান্ড এন্ডিউরিং লাভ, মানে হচ্ছে আমরা যে মা বাবাকে ভালোবাসি, আমরা কিন্তু শর্ত যদি দেই, যে মা বাবাও যদি শর্ত দেয়, আমরা কিন্তু কেউ কাকে ভালোবাসতে পারবো না। মা বাবা বলতে পারে যে একে পড়িয়ে পড়াশোনা করাই কী লাভ, হচ্ছে আমার তো লাভ নাই, আবার খাওয়াই কী লাভ, ও না খাইলে তো আমি একটু বেশি খেতে পারবো। তো আসলে লাভ ওগুলো চিন্তা করে না, ভালোবাসা হচ্ছে কি আনকন্ডিশনাল, বাবা মায়ের ভালোবাসা হচ্ছে আনকন্ডিশনাল। তারপর রোল রিভার্সাল, রোল রিভার্সাল বলতে মা মেয়ের জায়গায়, মেয়ে মায়ের জায়গায়, মানে মা হচ্ছে একসময় চাইল্ড হয়ে যায় আবার, তো এগুলো বুঝাইছে। তারপর চেঞ্জ, চেঞ্জ কিন্তু এটা হচ্ছে নেচার, যেমন তোমার একটা ফ্রেন্ড হোক বা তোমার যেই হোক, সেই কিন্তু একসময় চেঞ্জ হয়ে যায়। কখনোই কখনোই তুমি কাউকে কনস্ট্যান্ট পাবো না যে সারা জীবন একরকম ছিল, কখনোই সারা জীবন কোনো কিছুকেই একরকম পাওয়া যায় না। তাহলে এগুলোই ছিল থিম, আরও থিম খুঁজলে পাওয়া যায়। তবে তোমার যদি প্রশ্ন আসে যে কী থিম কোনটা, তখন তুমি অবশ্যই বলবে কী থিম হচ্ছে সাইকেল অফ লাইফ। চলে আসছে তোমাদের মাহেন্দ্রক্ষণ, মানে তোমরা যেটার জন্য ওয়েট করো, যে কোয়েশ্চেন্স, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স কোনগুলো। আমি অবশ্যই তোমাদেরকে কোয়েশ্চেন্স দিয়ে দেবো, তবে আমি তোমাদেরকে দেখাবো যে আসলে তোমরা পারবে। মানে এতক্ষণ যদি ধরো কথার মধ্যে আমার স্পন্টেনিয়াস একটা সিচুয়েশন ছিল না, যদিও আমার প্রথম ভিডিও, তো আশা করি পরে আরও ঠিক হয়ে যাবে। তবে ব্যাখ্যাটা কিন্তু আমি করে গিয়েছি, তো আশা করি প্রশ্নগুলো দেখলে তোমরা উত্তরগুলো দিতে পারবা নিজে নিজেই।
প্রথম যে প্রশ্ন দেখো, এখানে আমি অনেকগুলো প্রশ্ন দিয়েছি। প্রথম যে প্রশ্ন, হু আর দ্য টু মাদার্স মেনশনড ইন দ্য পোয়েম, মানে কবিতায় আসলে দুইটা মা বলতে কাকে বোঝানো হয়েছে? তোমরা কিন্তু জানো দুইটা মা বলতে এমন বলে নাই যে একটা মার নাম সকিনা আর একটার নাম হচ্ছে রুবিনা। তো এখানে দুই মা কিন্তু একজনই, কবির ওই একটা মাকেই দুইটা মা হিসেবে বলা হয়েছে। এখন কিভাবে বলা হয়েছে এইটা অ্যান্সারটা তুমি নিজে লেখার চেষ্টা করবা, অবশ্যই আমি দিয়ে দিব, তবে নিজে চেষ্টা করবা। তুমি যদি ইংরেজিতে না পারো তুমি বাংলায় লেখার চেষ্টা করবা, এই লেখাটাই তোমার সারা জীবন মনে থাকবে। তোমার আর ঠাটা মুখস্থ করা লাগবে না। বিশ্বাস করো, তুমি মুখস্থ করে সব কিছু অ্যান্সার করতে পারবা না। তুমি কনসেপ্টটা বুঝলে তুমি বাংলায় লেখার চেষ্টা করো, তোমার কনসেপ্টটা মনে থাকবে, পরে তুমি সেটা ইংরেজি করতে পারবে। পরের প্রশ্ন, ওয়াই ডাজ দ্য পয়েট সে শি হ্যাড টু মাদার্স, কেন বলে দুইটা মা ছিল? তোমরা জানো না কেন বলে? অবশ্যই জানো, নিজেরা লেখার চেষ্টা করো যে ইয়াং অবস্থায় একটা ছিল, ওল্ড অবস্থায় আরেকটা হয়ে গেছে, স্ট্রেঞ্জার। পার্থক্যগুলো তো অবশ্যই একটু কয়েকটা মেনশন করবা, মেনশন করে বলে দেবা, তখনই বুঝতে পারবা, বা হচ্ছে যে এক্সামিনার বা হচ্ছে যে খাতা দেখতেছে সে বুঝতে পারবে এই ছেলে পড়েছে বা এই ছেলে জানে বা এই মেয়ে জানে যে দুই মা বলতে কাকে বোঝানো হয়েছে বা কেন বোঝানো হয়েছে। হোয়াট হ্যাপেন টু দ্য পয়েস ফার্স্ট মাদার, প্রথম মায়ের সাথে কী হয়েছিল? প্রথম মা এক সময় বড় হয়ে গেছে বা হচ্ছে বয়স্ক হয়ে গেছে, তার ডিমেনশিয়া হয় বা হচ্ছে মাইন্ড ক্লাউডেড হয়, এটা চেঞ্জ হয়ে যায়, ওইটার কথা এক্সপ্লেন করবে। তারপরে হোয়াট ডাজ দ্য লাইন হার মাইন্ড ক্লাউডেড সো, এই যে দেখছো একটা লাইন কিন্তু চলে আসছে, হার মাইন্ড ক্লাউডেড সো, তোমরা বলো এটা দিয়ে কী বোঝানো হয়েছে। আশা করি সবগুলো উত্তর তোমরা লিখবে, আশা করি সবগুলো প্রশ্নই তোমাদের কাছে সহজ লাগবে। কোনোটা যদি তোমরা না বুঝো অবশ্যই গ্রুপে পোস্ট করবে, এবং গ্রুপে পোস্ট করলে আমি আবার ভিডিওর মাধ্যমে বা তোমাকে অ্যাপ্রোচ করার মাধ্যমে বা কমেন্টের মাধ্যমে তোমাকে অ্যান্সারটা দিয়ে দেওয়ার চেষ্টা করব। এখন কথা হচ্ছে, আমি কি আগে কোশ্চেনের অ্যান্সার